আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি অরাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন পেসমেকার কর্তৃক আয়োজিত আজকের মেটেরিয়ালিকার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে উপস্থিত সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং প্রার্থনা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে মেটেরিয়ালিকার একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করা হবে। ওষুধটি পলিক্রেস্ট। পলিক্রেস্ট বলতে আমরা জানি যে পলি শব্দের অর্থ বহু, ক্রেস্ট মানে হলো মুকুট। তার মানে যার অনেক মুকুট থাকে, অনেক মাথা থাকে, তাকে পলিক্রেস্ট বলা হয়। শুধু এই যে রিজয়েন, ঔষধের ক্ষেত্রে বলা হয় যেটা যে ঔষধের অনেক চরিত্রগত লক্ষণ আছে, অনেক মাথা, তারপরে যে অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, যে ওষুধটি সদৃশ্য মতে প্রয়োগ করলে অনেক কষ্টকর রোগ লক্ষণ আরোগ্য হতে পারে। এই জন্যই এই ওষুধগুলোকে পলিক্রেস্ট মেডিসিন বলা হয়। তো উপস্থিতির হার খুবই কম, হতাশাজনক রীতিমতো। তো হয়তো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে ক্যালকিরিয়াকার ওষুধটি নিয়ে আলোচনা করবার জন্য। এটি এমনই একটি ওষুধ, এতই গুরুত্বপূর্ণ একটি ওষুধ, আমরা প্রতিদিন এই চেম্বার গুলোতে প্রায় এই ওষুধটি প্রায় ব্যবহারের প্রয়োজন পড়ে আমাদের। তো আমি আলোচনার সুবিধার্থে আমি একটু স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিংবা আমার মনিটরটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, যাদের একটু ছোট মনে হচ্ছে তারা একটু দুই আঙ্গুল দিয়ে এরকম করে ছোট বড় করে নিতে পারবেন, তাহলে আরো সুন্দর করে দেখতে পাবেন। ওষুধের নাম ক্যালকিরিয়াকার। অন্য আরেকটি নাম আছে ক্যালকিরিয়া অস্ট্রিয়েরাম। চালু হওয়ার পরে যদি উৎস রেকর্ড সম্ভব হয়, রেকর্ড মিনারেল কিংডম বা খনিজ রাজ্য। তাহলে আমি তোমার রেকর্ড বাদ দেব। অনেকে প্রশ্ন করতে পারেন তাছাড়া আমি রেকর্ড করতে যে আসলে এটা কি করে খনিজ রাজ্য হলো? এটা তো ঝিনুক থেকে তৈরি হয়, তাহলে এটা প্রাণীজ রাজ্য কেন হলো না? এর উত্তর আমি করি। আর হলো 40 যেটা প্রুভার ডক্টর হ্যানিম্যান, স্বয়ং ডক্টর হ্যানিম্যান এই ওষুধটি প্রুভিং করেছেন। ডক্টর হ্যানিম্যান 98টি মতান্তরে 102টি মতান্তরে 110টি ঔষধ তার জীবদ্দশায় প্রুভিং করে গেছেন। ওই সময়ে 200 বছর আগের কথা প্রায়। ওই সময়ে মানুষগুলো অনেক অনেস্ট ছিল, তারা বর্তমান সময়ের মতো এত জটিল জটিল মায়াজমে আক্রান্ত ছিল না। ওই সময়ে সুস্থ মানুষ ছিল, সুস্থ দেহ শরীর ছিল, মন ছিল, যখন ঔষধগুলো প্রুভিং করার অনেক ক্ষেত্র পাওয়া যেত। কিন্তু বর্তমান সময় এমনই হয়েছে এখন সুস্থ মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো ডক্টর স্বয়ং হ্যানিম্যান তার নিজেই যে সংখ্যাগুলো পরিসংখ্যান বললাম সেই পরিমাণ ঔষধ উনি প্রয়োগ করেছিলেন। তার মধ্যে ক্যালকিরিয়াকার একটি ওষুধ। কাতরতার দিক থেকে এটি শীত কাতর ওষুধ। ক্রিয়াস্থল, প্রত্যেকটা ওষুধেরই পছন্দের কিছু জায়গা আছে রোগীর, শরীর কিংবা মন পছন্দের কিছু জায়গা, তেমনি এই ওষুধেরও কিছু পছন্দের জায়গা। বিশেষ করে গ্রন্থি বা গ্ল্যান্ডের উপরে আক্রমণ করে, অস্থি বা হাড়, চর্ম, রক্ত, বুক, হৃৎপিণ্ড এবং মন, এগুলোর পর এর প্রধান ক্রিয়া মূলত পরিপোষণ কার্য এবং কিছু গ্রন্থিতেও এবং অস্থিতে এর প্রধান কাজ দেখা যায়। কিছু গ্রন্থিতে এবং অস্থিতে, হাড়ে। যারা ফর্সা, মানে চকের মতো ফর্সা, রক্তময় ফর্সা, সুন্দর চুল, গায়ের চামড়া কোমল, থলথলে, ফ্যাসিডিটি মানে শিথিল এরকম বলা যেতে পারে, এবং অল্প বয়সেই মোটা হয়ে যাওয়ার প্রবণতা তাদের এটি উপযোগী। এই যে মোটা হয়ে যাওয়ার প্রবণতা, মোটা বলতে আসলে ফ্যাট, আমরা মনে করি ফ্যাট মানে মোটা, আসলে কিন্তু ফ্যাট শব্দের অর্থ চর্বি। আর মোটা যেটা আমরা বলি স্থূল, সেটা কিন্তু আমরা আমাদের ভাষার জনশ্রুতি এমন মোটা তাদেরকে জিমে বলেন। আর হোমিওপ্যাথির জন্য ঝিনুকের
খোলার বাইরের এবং ভিতরের আবরণের মধ্যে ঝিনুকের সঙ্গে যে আবরণ লেগে থাকে, সেই আবরণের মধ্যে যে চূর্ণময় পদার্থ থাকে তাকে বিচূর্ণ করেই ক্যালকেরিয়াকার তৈরি করা হয়। তাহলে বোঝা গেল যে ক্যালকেরিয়াকার প্রশ্নটা আমরা কিসের থেকে পাই। এটা থেকেই প্রশ্ন জানতে পারে যে এটা প্রাণীজ উৎস নয় কেন। এবারে আমাদের সে বিষয়ে লাইম বা ক্যালকেরিয়াকার বলে অভিহিত করে। এর মধ্যে কিছু কিছু প্রাণীজ পদার্থ রয়েছে। এই জন্যই ডক্টর হেরিং, আরো একজন হোমিওপ্যাথি দিকপাল, বিদগ্ধ হোমিওপ্যাথ, সেই ডক্টর হেরিং একে ক্যালকেরিয়া কার্বনিকার পরিবর্তে ক্যালকেরিয়া অস্ট্রিয়ারাম অভিহিত করেন। এই জন্য এই দুইটা নাম দেওয়া হয়। হেরিং এর নাম হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন। উনি যদি আর কিছু না করতেন, শুধু ল্যাকেসিস, সুরুকুকুর সাপের বিষ সংগ্রহ করে ল্যাকেসিস ঔষধ মুভিং করার জন্যই তিনি আজও স্মরণীয় হয়ে থাকতেন সবার কাছে। এবং সেই ঔষধটি মুভিং করার পরে মৃত্যু পর্যন্ত তিনি গলায় টাই পড়তে পারেননি, কারণ গলায় টাইট কিছু পড়তে পারে না, কারণ সাপের গলা ধরলেই সাপুরের কোথায় ধরে, গলায় ধরে, ঘাড়ের কাছে ধরে, তখন সাপের কিন্তু সব শক্তি শেষ হয়ে যায়। লেজে ধরবেন আপনাকে সবল মারবে, শুধু মাথা ধরবেন আপনাকে পেঁচিয়ে ধরবে, কিন্তু আপনি যখন গল ধরবে তখন তার সমস্ত শক্তি প্রায় শেষ হয়ে যাবে। তো সেই হেরিং যে তিনি এটা প্রাণীজ উপাদান দেখতে পেয়ে দেখা যাচ্ছে যে ঝিনুক, হ্যাঁ, আমাদের দেশের পুকুরের জন্মানো ঝিনুকের খোলার মধ্যবর্তী যে সাদা প্রোটিন মিশ্রিত অংশ থাকে এবং সেটা থেকেই এই ওষুধটা প্রস্তুত করা হয়। তাহলে ঝিনুকের মুখ্য চরিত্রের সঙ্গে এর মানসিক থুজা, ক্যালকেরিয়াকার, ক্যালিকার, পালসেটিলা, গ্রাফাইটিস, এইরকম একগুচ্ছ ওষুধের চিত্র আপনার মস্তিষ্কে কিন্তু ফুটে উঠবে। সেক্ষেত্রে যদি কোনো বাচ্চা রোগী আসে, বালক ছোট, তাহলে তার হাতের সঙ্গে চামড়াটা একটু টেনে দেখবেন কত সুন্দর নরম তল তোলে, তার হাতের তালুটা একটু টিপে দেখবেন যে কত সুন্দর থর তোলে। তবে কোন নারী, বয়স্ক যুবতী নারীকে এই কাজ করতে যাবেন না, জটিলতা বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা ঠিক ঝিনুকের মাঝখানের এই মাংসের মতো যে জিনিসটা সেরকমই কিন্তু দেখতে পাই, এবং তার ভিতরে যে সাদা অংশটা থাকে এটা বেশি দৌড়ঝাঁপ করতে পারে না। তাই ঝিনুকের মতো এরাও, এই ক্যালকেরিয়াকার রোগীও আপদ বিপদহীন অবস্থায় নিত জায়গায় নিশ্চিন্তে নিরুপদ্রবে কাটিয়ে দিতে চায়। বিশেষ লাভঝাপ দৌড়াদৌড়ি এরা পছন্দ করে না। এর কারণ অলস আর অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। এরা সিঁড়ি উঠতে ক্লান্ত বোধ করে, এরা দৌড়াদৌড়ি খেলাধুলা করতে ক্লান্ত বোধ করে, এরা হাঁটাহাঁটি করতে ক্লান্ত। দেখলে আপনারা পাবেন কোল্ড টেন্ডেন্সি টু টেক, কোল্ড টেন্ডেন্সি টু টেক, এটা জেনারেলিটি চ্যাপ্টারে পাবেন আপনারা কেন্দ্র প্যাটোরিতে। তো ক্যাচিং কোল্ড ভেরি ইজিলি। গরম লাগে। ক্যালকেরিয়াকার বিশেষ করে হাইড্রোজেনোয়েট ধাতু রোগী হয়। হাইড্রো মানে কি পানি, হাইড্রোজেনোয়েট মানে জল ধাতু, মানে কি পানির সংস্পর্শে, পানির মধ্যে থাকলে অনেক কষ্টগুলো তার বেড়ে যায়, সমস্যা হয়। আমরা কিন্তু জানি যে বর্ষাকালীন অনেক ওষুধ আছে, রাস্টক্স, থুজা, ফাইটোলক্কা, নেট্রপসাল। তারপরে শীতকালীন ওষুধ আছে অনেক, কোস্টিকাম, অ্যাকোনাইট, নাক্সবুম, এইগুলা, বেলেডোনা। তেমনি বিভিন্ন মৌসুম ভিত্তিক কিছু ওষুধ থাকে। তেমনি এটি হাইড্রোজেনোয়েট, জল ও ধাতু, জলের সংস্পর্শে আসলে এমনি তো শীত কাতর। তারপরে এই জল ধাতু সংস্পর্শে আসলে এরা থাকে। মায়েরা এসে কমপ্লেন দেয়, বাচ্চা, আমার বাচ্চা এখানে ওখানে পানি খেলে, নানির বাড়ি গেলে ঠান্ডা লাগে, তার মামার বাড়ি গেলে ঠান্ডা লাগে, দাদির বাড়ি গেলে ঠান্ডা লাগে, মানে ওখানকার পানি খেয়ে ওইখানে পানিতে গোসল করে ইত্যাদি, কিংবা অল্পে ঠান্ডা আবহাওয়া করেই তার ঠান্ডা লাগে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি শ্লেষ্মা প্রবণ ধাত্র। অন্যতম প্রধান একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, মাথার ঘামে বালিশ ভিজে যায়। পরিশ্রমে ঘাম হওয়া কিন্তু স্বাভাবিক, পরিশ্রম করলে ঘাম হবে, এটা স্বাভাবিক। কিন্তু ক্যালকেরিয়াকার
ডক্টরের বৈশিষ্ট্য হলো পরিশ্রমের যখন সে বিশ্রাম করতে থাকে তখনও তার মাথার ঘামে বালিশ ভিজতে থাকে। একটি ওষুধ থেকে হয়তো 20টা-30টা রুব্রিক তৈরি করা, কি করে পড়তে হবে আপনাকে একবার দুইবার দেখিয়ে দিলে আপনি করতে পারবেন। এবং রিপোর্টের প্রথম থেকে প্রত্যেকটা পেজের ইম্পর্টেন্ট রুব্রিক গুলো দাগিয়ে দিয়ে প্রত্যেকটার ব্যাখ্যামূলক 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা চাইলে ওখানে যুক্ত হতে পারেন অনেকেই, আপনার দাম অনুযায়ী থাকবে। তাহলে আসলে আমরা যদি এখানে আসি, আমাদের পার্ট টাইম করার কোনো সুযোগ নেই হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি এখন অনেক দূরে গিয়ে গেছে। হোমিওপ্যাথিতে এখন কাউন্সিল তৈরি হয়েছে, জুন জুলাইয়ের মধ্যেই আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো হোমিও জগতে। হয়তো কিছু পরিবর্তন আসতে পারে সেই নীতিমালাতে। যদি পরিবর্তন এসে যায় অ্যালোপ্যাথির মানের মতো হয়তো হবে না, আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমাদেরকে হোমিওপ্যাথি নিয়ে পার্ট টাইম ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। আমরা এটা গর্ব করতে পারবো। এখন হোমিও ডাক্তারকে অনেকে হয়তো দেখতে পারে না, কি অনেকে হিরো মনোনত করে ইনসাল্ট করার চেষ্টা করে, কিন্তু একটা সময় কিন্তু সেটা হবে না। কারণ এটি হল পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি এবং শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি। এটা যারা অন্য মেডিসিন করেছেন, উপলব্ধি করেছেন, এর গভীরে যত যে গিয়েছেন সে ততই যার প্রতি আকৃষ্ট হয়েছে। ডক্টর হেরিং এর কথা বললাম, আপনার নাম শুনেছেন। অত্যন্ত মেধাধর একজন অ্যালোপ্যাথি ডক্টর ছিলেন, খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের। ওনার যে ম্যাডাম ছিলেন, বস ছিলেন, হেরিং কে বলা হলো অ্যালোপ্যাথির একজন বিদগ্ধ অ্যালোপ্যাথ ছিলেন। ওনাকে বলা হলো হেরিং। তখন তারা তো জ্ঞানী মানুষ, তারা বলে ঠিক আছে ম্যাডাম, কোন সমস্যা নেই। সেও বিপক্ষ ছিল। এইবার সে কি করলেন, উনি বললেন তাহলে যেটাকে নিয়ে আমি এও করবো, যেটা বিপক্ষে লিখবো তার তো আমাকে এভিডেন্স লাগবে। তখন কি করলেন, ওই হোমিওপ্যাথি পড়াশোনা শুরু করে দিলেন। গভীরে যেতে হবে, তো গভীরে পড়তে গিয়ে দেখলেন হ্যাঁ এটাই সঠিক, আমি এতদিন কি করেছি, আমরা কিসের মধ্যে আছি, এটাই তো সঠিক চিকিৎসা পদ্ধতি। কারণ একমাত্র হোমিও চিকিৎসাই ব্যতিক্রম চিকিৎসা। দেখো এটা অর্গান অফ মেডিসিন এবং হোমিওপ্যাথি নীতিমালার কথা, রিয়েলাইজ করার ব্যাপার। এটা যদি আমি 1 ঘন্টা আলোচনা করি তাহলে আপনাদের কাছে আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। যা হোক আজকে ওই আলোচনায় আমি আসতে চাচ্ছি না। তো আসলে আমরা এটাকে যদি উপলব্ধি করি, ফুল টাইম হিসেবে ধরি, তাহলে আমাদের ফ্যামিলি যেমন সাপোর্ট পেতে পারে, আমাদের আশপাশে যে রোগীরা আছে, দুস্থ, যন্ত্রণা ক্লিষ্ট যারা রোগী আছে, তারাও আমাদের এই সঠিক চিকিৎসা পেয়ে তারাও আরোগ্যের দিকে যেতে পারে, তারাও সুস্থতার দিকে চলে যেতে পারে। তো সবাইকে সেই ক্লাসিক হোমিওপ্যাথির ছায়াতলে আসবার জন্য এবং হোমিওপ্যাথটাকে আসলে আরো বেশি সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আর সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার ক্যালকি রেকর্ড এবং বর্ধিত অংশ আলোচনা রেখে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কার কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। সুন্দরভাবে আলোচনা করার জন্য ডাক্তার আশরাফুল আলম স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝেও স্যার আমাদের ক্লাস নিচ্ছেন। অন্তরন্ত জ্ঞানের ভান্ডার থেকে কিছু জ্ঞান আমাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য স্যারকে জানাই আমার অন্তরস্থল থেকে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা বলতে পারেন। হাত উঠিয়েছেন হাসান স্যার, যে আপনি বলেন, আপনারা প্রশ্ন করতে পারেন। স্যারকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। স্যার আমার একটি প্রশ্ন হচ্ছে যে আলোচনার মাঝে একটা কথা ছিল স্যার, যে অপাচ্য খাবারের প্রতি একটা বিষয়ে কথা হচ্ছে, যে অপাচ্য খাবার। তো সেই ক্ষেত্রে স্যার আমি এরকম কিছু দুই একজনকে দেখেছি যারা ট্রিটমেন্টটাকে এই ওষুধের সাথে সদৃশ্য হয় কিনা। একটি প্রশ্ন করেছেন। আসলে এই যে একটি লক্ষণ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ বলেছেন, তবে এই লক্ষণটি কিন্তু বেশি ওষুধে নাই। তো আমার এই মুহূর্তে যা মনে পড়ছে সেক্ষেত্রে ন্যাট্রামিউরেটি আছে, নাইট্রিক অ্যাসিড এটি আছে, অ্যালুমিনাম এটি আছে এবং ক্যালকিরে কার্বে আছে।
আরো 2-4টি ওষুধে থাকতে পারে, এই 4টি ওষুধেই প্রমিনেন্ট ভাবে আছে। কিন্তু এখন আমাদের একটি লক্ষণই কিন্তু রোগ সঠিক ওষুধ সিলেকশনের জন্য যথেষ্ট নয়। দেখতে হবে যে আরো অন্য লক্ষণগুলো নিতে হবে তাকে, তার মানসিক, তার সার্বজনীন লক্ষণগুলো নিতে হবে। নেবার পরে এখন ক্যালকেরে কার্বনের হতে এই লক্ষণটি আছে, কিংবা অ্যালুমিনিয়াম হতে এই লক্ষণটি আছে, অন্য সকল লক্ষণ অন্য একটা ওষুধকে ইন্ডিকেট করছে, তখন আমাদের ওই লক্ষণটা নিতে হবে। তবে এই লক্ষণটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ধরনের কিছু ওষুধের মধ্যে তার থাকবার কথা, তার বয়স, তার অন্যান্য কষ্ট, এই সব কিছু মিলে দেখবেন যে একটা ওষুধ সিলেকশন হয়ে গেছে। কিন্তু কমপক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ লাগবে, সেটা মানসিক হোক কিংবা সার্বজনীন হোক। একটি লক্ষণে ওষুধ সিলেকশন করা যায় না। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? আমি কি উত্তরটা দিতে পারলাম? জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার।